হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। জিকেজিএস মাস্টার ক্লাসের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বৈদিক যুগ পড়বো আজকে আমরা। এটা ক্লাস নাম্বার 12। অলরেডি আমাদের 11টা জিকেজিএস মাস্টার ক্লাস সিরিজের ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি ক্লাসগুলো দেখতে পারো। এবং আজকে আমরা বৈদিক যুগ, যেটা ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, দুটো যুগ সম্পর্কে ডিসকাস করব। এর আগে আমরা হরপ্পা সভ্যতার ইতিহাস নিয়ে ডিসকাস করেছিলাম। তারপরে ইতিহাসের যে অংশটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে বৈদিক যুগ। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার পতনের পরবর্তী যে সময়কাল, সেই সময়কালটাকে বলা হচ্ছে বৈদিক যুগ। এবার কেন বৈদিক যুগ? কারণ এই সময় বেদ রচনা করা হচ্ছে, তাই বৈদিক যুগ। বেদের উপর ভিত্তি করে এই নামটা হয়েছে। এবং আর্যরা হচ্ছে এই বৈদিক যুগের স্রষ্টা। স্রষ্টা মানে যারা এই বৈদিক যুগের রয়েছে, বসস্থান করছে এবং বৈদিক সাহিত্য রচনা করছে, এবং তাদেরকে নিয়ে আজকের আমাদের এই আলোচনা। তো এই আর্যরা কারা? এদের আমরা কাদেরকে আর্য বলবো, কাদেরকে আর্য বলবো না। আর্য কথাটার দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে রেশিয়াল কনসেপ্ট, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখতে পাই, যে জার্মানিতে হিটলার বলছে যে আমরা হচ্ছে সুপ্রিম রেস, আমরা আরিয়ানদের রেস। তো সেক্ষেত্রে আর্য মানে যারা হাই বার্থ। তো সেক্ষেত্রে মনে করতে হবে যে যারা আর্য, তারা ছাড়া বাকি যা রেস রয়েছে সেই মুহূর্তে পৃথিবীতে, যে কোনো জায়গায় থাকতে পারে, তারা একটু নিম্ন স্থানে বসস্থান করছে। তো এখানে এই যে কনসেপ্টটা, যে বার্থের রেসপেক্টে বা উচ্চ বংশজাত যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে একটু এখনো কিন্তু খুব একটা সাইন্টিফিক ওয়েতে মানা হয় না, বা অনেকে এটাকে ক্রিটিসাইজ করে, এবং এই মতবাদটা অনেক ঐতিহাসিকগণ কিন্তু মেনে নেন না। আর একটা যে কনসেপ্ট, যেটা মোর সাইন্টিফিক কনসেপ্ট, যেটাকে বলা হচ্ছে একটা ভাষাগত ধারণা বা একটা লিঙ্গুইস্টিক কনসেপ্ট। আর্য হচ্ছে একটা লিঙ্গুইস্টিক গ্রুপ অফ পিপল, যাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ থেকে যে সমস্ত ভাষাভিত্তিক মানুষজন উঠে এসেছে, তাদেরকে আমরা বলছি আর্য। এবং এই যে লিঙ্গুইস্টিক গ্রুপ, এই গ্রুপে কি কি ল্যাঙ্গুয়েজ রয়েছে? এই গ্রুপে রয়েছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, ল্যাটিন। এগুলো হচ্ছে সমস্ত ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা আর্যদের ভাষা। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে, এই যে লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ বা লিঙ্গুইস্টিক কনসেপ্ট, এই কনসেপ্টটাকে সমর্থন করছেন স্যার উইলিয়াম জোন্স, যিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন। ম্যাক্স মুলার তার লেখাতেও আর্যদেরকে একটি লিঙ্গুইস্টিক গ্রুপের ভিত্তিতে ডিফাইন করছেন, এবং এই ম্যাক্স মুলার ছিলেন একজন ইন্ডোলজিস্ট, যিনি ভারত নিয়ে গবেষণা করেছেন। ঠিক আছে, তো এবারে আর্যরা কারা ছিল সেটা তো আমরা একটা কনসেপ্ট দেখলাম, এবং এই আর্যরা কোথা থেকে এসেছিল, আর্যদের যে আদি বাসস্থান, সেটা নিয়েও ঐতিহাসিকগণদের মধ্যে ভীষণ মতবিরোধ রয়েছে। কিছু কিছু তত্ত্ব একটা কোনো লজিককে সাপোর্ট করছে, সেই লজিকের রেসপেক্ট একটা তত্ত্ব দিচ্ছে। কোনো তত্ত্বটাই কিন্তু একেবারে একটা কনক্লুশনে এনে দিতে পারবে না যে আর্যদের সত্যি সত্যি আদি বাসস্থান কোথায় ছিল। কিছু কিছু কন্ট্রোভার্সি থাকা ভালো, সেই নিয়ে চর্চা হওয়া ভালো, কিন্তু এরকমটা না হয় যে আমরা আগে কনক্লুশনটা ঠিক করে নিলাম এবং তারপরে সেটার জন্য আবার লজিক খুঁজতে বেরোলাম। সেটা ঠিক নয়। একটা কোনো বিষয় নিয়ে যখন তর্ক হচ্ছে, যখন আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হোক, এবং তার সেই আলোচনার ভিত্তিতে একটা কোনো প্রমাণ দেয়া হলো বা একটা তত্ত্ব দেয়া হলো, সেটা হোক। যেরকম ভাবে আর্যদের যে আদি নিবাস বা অরিজিনাল হোমল্যান্ড, সেটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। প্রথম হচ্ছে ইউরোপীয় মতামত। এর প্রবর্তক হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। তিনি বলছেন যে আর্যদের আদি নিবাস ছিল পূর্ব ইউরোপের সমভূমি, বিশেষ করে ব্ল্যাক সির উত্তর অঞ্চলে। তিনি এটা বলছেন। আবার একটা কনসেপ্ট হচ্ছে সেন্ট্রাল এশিয়ার থিওরি, যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। ম্যাক্স মুলার বলছেন যে আর্যদের আদি নিবাস ছিল মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া, এবং এই সেন্ট্রাল এশিয়া থেকেই তারা বিভিন্ন দিকে মুভ করেছেন, এবং তারই একটা ভাগ এসেছে ভারতের, এবং সপ্ত সিন্ধু অঞ্চলে তারা বসবাস শুরু করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই সপ্ত সিন্ধু অঞ্চল থেকে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এই গোটা উত্তর ভারত জুড়ে আর্যদের বাসস্থান রয়েছিল। ওকে, এবং এই মতবাদটাকেই সব থেকে গ্রহণযোগ্য মতবাদ বলে মনে করা হয়। এছাড়া আর কি মতবাদ রয়েছে? এছাড়া রয়েছে আর্কটিক রিজিয়নের মতবাদ। এই মতবাদ দিচ্ছেন বাল গঙ্গাধর তিলক। এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে পরীক্ষাতে, এবং এসেওছে কোয়েশ্চেন যে আর্কটিক রিজিয়ন আর্যদের আদি বাসস্থান ছিল। এই মতামতটা কে দিচ্ছেন? আর্যদের আদি নিবাস ছিল উত্তর মেরু বা
আন্টার্কটিক অঞ্চল, এই মতামত দিচ্ছেন বাল গঙ্গাধর তিলক। তিব্বতের মতামত আছে, তিব্বতের মতামত দিচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, তার মতে আর্যদের আদি নিবাস ছিল তিব্বত। এবং একটা আছে ইন্ডিয়ান থিওরি, যেই ইন্ডিয়ান থিওরিতে বলা হচ্ছে যে আর্যদের আদি নিবাস ছিল ভারত এবং সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের বাসস্থান ছিল। এবারে সপ্ত সিন্ধু অঞ্চলে যে আর্যদের বাসস্থান ছিল এই নিয়ে কোনো মতবিরোধ নেই। আর্যরা যখন ভারতে বাসস্থান শুরু করেছে তখন সপ্ত সিন্ধু অঞ্চলেই তারা প্রথম সেটেল ডাউন হয়েছিল, এই নিয়ে কোনো মতবিরোধ নেই। কিন্তু তারা যে সেখান থেকে অরিজিনেট হয়েছিল এই নিয়ে মতবিরোধ রয়েছে। এবার এই আর্যরা ছিল অর্ধ যাযাবর, সেমি নোমাডিক। কেন সেমি নোমাডিক? কারণ এই বৈদিক যুগে অলরেডি তারা কৃষিকাজ করতে জানতো। যাযাবর মানুষ কখন হয়? যখন একটা পার্টিকুলার রিজিয়নে কোনো মানুষ বসবাস করছে, গ্রুপ অফ পিপল বসবাস করছে এবং সেখানে যে খাবারের পরিমাণ সেটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন তারা সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, যাযাবর শ্রেণীর প্রাণী। আর্যরা ছিল অর্ধ যাযাবর, অর্ধ যাযাবর বা যেটাকে আমরা বলছি সেমি নোমাডিক। কেন সেমি নোমাডিক? কারণ আর্যরা তো অলরেডি কৃষিকাজ করতে জানতো এবং এই কৃষিকাজ করতে জানতো বলি একটা পার্টিকুলার জায়গাতে অনেক দিন বসবাস করতে পারতো। যখন দেখতো যে এখানে আর কৃষিকাজ করা সম্ভব হচ্ছে না, এখানে মাটির গুণ শেষ হয়ে গেছে, এখানে আর মানে মাটি, সে সময় তো সার ছিল না, ইউরিয়া ছড়িয়ে দিল যে তারপর মাটির উর্বরতা বৃদ্ধি পেয়ে গেলে, এরকমটা তো ছিল না। তো সেই জন্য তারা যখন কৃষিকাজ করার জন্য আর সেই জমিটা উপযোগী নয় তখন কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাই তাদেরকে বলা হচ্ছে সেমি নোমাডিক। এবং তারা কিন্তু তখন পশুপালন করতেও শিখে গেছে। ঠিক আছে, এবার আর্যদের আর্কিওলজিক্যাল এভিডেন্স কোথা থেকে পাওয়া যায়? আর্যদের আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় হস্তিনাপুর। আমি এখানে লিখছি আর্কিওলজিক্যাল এভিডেন্স। হস্তিনাপুর থেকে পাওয়া যায়। কোশাম্বী থেকে পাওয়া যায়। মথুরা, কুরুক্ষেত্র, অতরঞ্জি মেরা, এই অতরঞ্জি মেরা থেকে কোয়েশ্চেন এসেছিল। এই সমস্ত জায়গা থেকে কিন্তু আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়। এবং এখানে একটা ইনস্ক্রিপশন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বোঘাজকই ইনস্ক্রিপশন। এই বোঘাজকই ইনস্ক্রিপশন কোথাকার? না এশিয়া মাইনর অঞ্চলের বোঘাজকই ইনস্ক্রিপশন। এশিয়া মাইনর অঞ্চলের বোঘাজকই ইনস্ক্রিপশন। এই বোঘাজকই ইনস্ক্রিপশন থেকে আমরা বৈদিক যুগে চারটে দেবতার উল্লেখ পাই। কি কি এই চারটে দেবতা? এক নম্বর হচ্ছে ইন্দ্র, দ্বিতীয় নম্বর হচ্ছে বরুণ, 3 নম্বর মৈত্র এবং 4 নম্বর নাসাত্যা। এই চারটে দেবতার উল্লেখ পাওয়া যায় বোঘাজকই ইনস্ক্রিপশন থেকে বা বোঘাজকই শিলালিপি থেকে। এছাড়া আরো একটা শিলালিপি আছে যার নাম হচ্ছে নাকশ-ই-রুস্তম বা রোস্তম। এই লিপি থেকেও কিন্তু আমরা আর্যদের কথা জানতে পারি। এরপর আসছি আর্যদের লিটারারি সোর্সে। আর্যদের যে সাহিত্য, সে সাহিত্যকে আমরা বলছি বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্যকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তাহলে বলবেন যে ম্যাডাম এখানে তো কি আপনি বেদের লিখে রেখেছেন আর অন্য কিছুই বলছেন, একটুখানি শোনো, নিশ্চয়ই বুঝতে পারবে। এক নম্বর কি বললাম? সংহিতা। এই সংহিতাকেই বলা হচ্ছে বেদ। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 3 নম্বর হচ্ছে আরণ্যক এবং 4 নম্বর হচ্ছে উপনিষদ। এটা পরে আবার লেখা আছে, আমি এখানটা বোঝানোর সুবিধার্থে বলছি, এটা 4 নম্বর। এবার প্রত্যেকটা বেদের সঙ্গে কিন্তু কিছু ব্রাহ্মণ আছে, কিছু আরণ্যক আছে এবং কিছু উপনিষদ আছে। এবং বেদের হচ্ছে চারটে ভাগ। একটা হচ্ছে ঋগ্বেদ, যেটা প্রাচীনতম বেদ, একটা হচ্ছে সামবেদ, একটা যজুর্বেদ এবং আর একটা হচ্ছে অথর্ববেদ। ঋগ্বেদ কি বলছে? ঋগ্বেদ বলছে, ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ এবং
এই যে বেদগুলো কম্পোজ করা হচ্ছে, এই বেদগুলো এই বৈদিক যুগেই কম্পোজ করা হচ্ছে। এবং বেদকে বলা হতো, বেদ যে কথাটা, সেই বেদ কথাটা এসেছে বিদ থেকে, যার কথার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, বেদ কথাটা এসেছে বিদ থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। এবং বেদ যেহেতু শুনে শুনে মনে রাখা হতো, সেই সময় কম্পোজ করা হয়নি, মানে লেখার ফর্মে আসেনি। বেদ লেখার ফর্মে কখন আসছে? গুপ্ত যুগে আসছে বেদ লেখার ফর্মে। ঠিক আছে, তো যার জন্য এই সময়ে, এই বৈদিক সময়ে কিন্তু একটা গুরু শিষ্য পরম্পরা ছিল, এবং সেই গুরু শিষ্যকে সেই বেদের মন্ত্রগুলো বা শ্লোকগুলো বলতেন, উচ্চারণ করে শোনাতেন, এবং শিষ্য কিন্তু সেই শুনে শুনে মনে রাখতো। তো এই যে শোনা এবং মনে রাখা, এর জন্য বেদের আরো দুটো নাম রয়েছে, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। একটা হচ্ছে শ্রুতি এবং আর একটা হচ্ছে স্মৃতি। এবং বেদকে বলা হয় অপৌরুষীয়, মানে বেদ কোনো পুরুষ দ্বারা লেখা হয়নি বা কম্পোজ করা হয়নি। এখানে পুরুষ বলতে কিন্তু আমরা কোনো মানে মেল ফিমেল এরকম হিসেবে বলছি না, পুরুষ বলতে এখানে পৃথিবীতে বসবাসকারী মানুষদের কথা বলা হয়েছে। তাহলে বেদ কি? বেদ অপৌরুষীয় কেন? কারণ এটা হচ্ছে ঈশ্বরের বাণী। মানে এখানে যে সমস্ত ঋষি মনি ঋষিরা ছিলেন, তাদেরকে ঈশ্বর ডাইরেক্টলি বলেছেন, এবং তারা এখানে মিডিয়েটরের কাজ করেছে বেদটাকে এই মর্তের মানুষদের কাছে নিয়ে আসার জন্য। তাহলে বেদের এক নাম হচ্ছে শ্রুতি, স্মৃতি, এবং বেদকে আমরা বলছি অপৌরুষীয়। এবং বেদকে আরো একটা নাম দেওয়া হচ্ছে, যার নাম হচ্ছে, যেটা হচ্ছে নিত্য। নিত্য কেন? কারণ বেদ কোনো একটা পার্টিকুলার টাইম ফ্রেমে, মানে কোনো একটা সময় বা কোনো একটা জায়গার মধ্যে বাঁধা নেই। এটা সব সময় সার্বজনীন, এবং এটা সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার জন্য বেদকে বলা হচ্ছে নিত্য। তাহলে বেদের আমরা চারটে নাম পেলাম, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে নিত্য, আর একটা হচ্ছে অপৌরুষীয়। অপৌরুষেয়, একটু বেশি গ্যাপ হয়ে গেল, মানে এটা হচ্ছে গড গিফটেড। ঠিক আছে, এটা গড গিফটেড, এটা কেউ রচনা করছেন না। এবং এই যে ঋষিমুনি যারা এই মন্ত্রগুলো ভগবানের থেকে শুনে সাধারণ মানুষকে এসে বলছে, তাদেরকে বলা হচ্ছে মন্ত্রদ্রষ্টা। কি বলা হচ্ছে? মন্ত্রদ্রষ্টা। তাদেরকে বলা হচ্ছে মন্ত্রদ্রষ্টা। কারা এই মন্ত্রদ্রষ্টা? যে ঋষি মুনিরা রয়েছে, তারা হচ্ছে এই মন্ত্রদ্রষ্টা। ওকে, এবার আমরা দেখব যে প্রত্যেকটা বেদে কি কি বলা হচ্ছে। প্রথম হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের টোটাল কতগুলো শ্লোক রয়েছে? 1028টা শ্লোক রয়েছে, 10টা মন্ডল রয়েছে। তবে এই যে 10টা মন্ডল একসাথে মানে পরপর পরপর চ্যাপ্টার হিসেবে আমরা ভাবতে পারি, কিন্তু এটা কিন্তু রচনাকালের দিক থেকে কিন্তু পরপর নয়। কেন নয়? কারণ 2 থেকে 7 এটা প্রথম রচনা হয়েছিল, তারপরে 1, 8, 9, 10 এই কটা মন্ডল পরে রচনা করা হয়েছিল। তাহলে 1 নম্বর মন্ডল কিন্তু 2 এর পরে রচনা করা হয়েছিল। ঠিক আছে, এই ঋগ্বেদে কি রয়েছে? দেবদেবীর গান উল্লেখ করা রয়েছে, বা দেবদেবীকে ডেডিকেট করে শ্লোক উল্লেখ করা রয়েছে। এবং ঋগ্বেদকে বলা হয় ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড। ঠিক আছে, ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড বলা হয় ঋগ্বেদকে। এবং এটা কোন টাইমে কম্পোজ করা হচ্ছে না? 1500 বিসি থেকে 1000 বিসি, এই সময় কালে ঋগ্বেদ কম্পোজ করা হচ্ছে। এখানে অগ্নি, ইন্দ্র, বরুণ, সূর্য, সোমদেবের মতো দেবদেবীর স্তুতির বা শ্লোকের উল্লেখ পাওয়া যায়, এবং ইন্দ্রদেবকে উদ্দেশ্য করে ঋগ্বেদের 250টি স্তোত্র আছে। ঋগ্বেদের প্রথম এবং দশম মন্ডল দুটো সব থেকে বড়। এখানে কিন্তু কোন মন্ডলে কি আছে এটা থেকেও প্রশ্ন আসে, যেমন 2 থেকে 7। ঠিক আছে, 2 থেকে 7 যেই মন্ডলটা প্রথম রচনা করা হয়েছিল, সেই মন্ডলে প্রত্যেকটা বই কিন্তু এক একটা ঋষিদের যে ফ্যামিলি আছে তাদেরকে ডেডিকেট করা। এবং 8 নম্বর যে মন্ডলটা, 8th মন্ডল, এটা হচ্ছে কানভা ফ্যামিলি। ঠিক আছে, কানভা যে ফ্যামিলি ছিল ঋষিদের, সেই কানভা ফ্যামিলিকে ডেডিকেট করা। নবম মন্ডলে কি আছে? নবম মন্ডলে আছে সোমরসের কথা। ঠিক আছে, সোমরসের কথা বলা হয়েছে নবম মন্ডলে। 3 নম্বর মন্ডল, তৃতীয় মন্ডলে আছে গায়ত্রী মন্ত্রের কথা, এবং এই গায়ত্রী মন্ত্র কাকে ডেডিকেট করে? সাবিত্রীকে ডেডিকেট করে। সাবিত্রী হচ্ছে একজন দেবী যাকে
বলা হচ্ছে সূর্য থেকে যে কিরণটা আসছে, যে সানলাইটটা আসছে, সেটা দেবী হচ্ছে সাবিত্রী। ঠিক আছে, তো সাবিত্রীকে ডেডিকেট করা হচ্ছে গায়ত্রী মন্ত্র। এবং সপ্তম মণ্ডলে, এই যে সপ্তম মণ্ডল, এই সপ্তম মণ্ডলে রয়েছে দশ রাজার যুদ্ধের কথা। দশ রাজার যুদ্ধের কথা এখান থেকেই কিন্তু ওই পাণ্ডব, তারপর মহাভারতের রেফারেন্স আসে। ঠিক আছে, দশ রাজার যুদ্ধের কথা। এবং দশম মণ্ডলে পুরুষ সূক্ত নামে একটি শ্লোক রয়েছে, যেখানে বলা হচ্ছে ব্রহ্মা হচ্ছে ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। ঠিক আছে, ব্রহ্মাকে বলা হচ্ছে সৃষ্টিকর্তা, এবং এই ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রদের উৎপত্তি হয়েছে। এবং এখানে খেয়াল রাখতে হবে, এই যে চারটে বর্ণ, এই চারটে বর্ণ কিন্তু কখনোই বংশানুক্রমিক বর্ণভেদ সেটা কিন্তু ছিল না। এটা ছিল কাজের ভিত্তিতে, কে কি কাজ করছে সেই কর্মের ভিত্তিতে কিন্তু সেই সময় এই বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল। বৈদিক সাহিত্যে প্রায় 31টি নদীর উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদেও এই 31টি নদীর উল্লেখ আমরা দেখতে পাবো, এবং যার মধ্যে সব থেকে বেশি যে নদীটির উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে সিন্ধু নদী। ঠিক আছে, সিন্ধু নদীর উল্লেখ পাওয়া যায় সব থেকে বেশিবার, এবং এর মধ্যে দশম মণ্ডলের নদী সূক্ততে প্রধান 15টি নদীর উল্লেখ পাওয়া যায়। যেমন বিতস্তা, তার বর্তমান নাম হচ্ছে ঝিলাম, গোমতী, গোমল, বিয়াস, বিপাশা, শতদ্র, সুতলেজ, আকসিনি বা চেনাব, চেনাব নদীর নাম ছিল আকসিনি। ঠিক আছে, রাভির নাম ছিল পুরুষিনী, বা এখানে পারুষিনী লেগেছে, পুরুষিনীও অনেক জায়গায় লেখা থাকে। কুর্রাম নদীর উল্লেখ পাওয়া যায়, যেটার নাম ছিল ক্রুমু। কাবুলের উল্লেখ পাওয়া যাচ্ছে কুভা। সোয়াত হচ্ছে সুবস্ত। সরস্বতীর উল্লেখ পাওয়া গেছে, যেটা হচ্ছে ঘরঘরা হাকরা নদী। সিন্ধু নদীর উল্লেখ পাওয়া গেছে, যেটা ইন্দস বা সিন্ধু নদী। এবং খেয়াল রাখবে, গঙ্গা নদীর কথা এখানে মেনশন করা আছে একবার, গঙ্গা নদীর কথাও মেনশন করা আছে একবার, মেনশন করা আছে গঙ্গা নদীর কথা, এবং এখানে যমুনার কথা 3বার মেনশন করা আছে। ইম্পর্টেন্ট না যে কতবার মেনশন করা আছে, এটা খেয়াল রাখবে, জাস্ট গঙ্গা নদীর কথা কিন্তু খুব কম টাইমই এখানে মেনশন করা আছে। সব থেকে বেশি যে নদীটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিন্ধু নদী। এবং সরস্বতী ছিল বৈদিক সভ্যতার সব থেকে পবিত্র নদী। সরস্বতীকে বলা হয় একটা লস্ট রিভার। এখন বর্তমানে সরস্বতী রিভারের কোনো মানে উপরে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু এটার এভিডেন্স আমরা পেয়েছি যে সরস্বতী নদী কিন্তু সেই সময়ে ছিল। ঋগ্বেদের যে উপবেদ সেটা হচ্ছে আয়ুর্বেদ। ঠিক আছে, ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। উপবেদ কি? এই যে বেদ রচনা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যখন আরো কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে চেয়েছে, তো তখন মানে হয় না যে আমরা একটা ভলিউম, একটা সংস্করণে একটা বই একটা পাবলিশ হলো, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশনে যেগুলো অ্যাড করতে হবে আমরা দেখি যে অনেক সময় প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে এমন কিছু অ্যাড করা হচ্ছে যেটা কোনো চ্যাপ্টারে অ্যাড করা যাবে না, তো তখন সেটাকে আমরা উপবেদ হিসেবে পড়ছি। ঋগ্বেদের যে উপবেদ সেটা হচ্ছে আয়ুর্বেদ, যেটা বর্তমানে আমরা আয়ুর্বেদা পড়ি, সেই আয়ুর্বেদার যে কনসেপ্ট সেটা কিন্তু আসছে এই আয়ুর্বেদ থেকেই। ওকে, এই বেদে যুদ্ধের অপর নাম হচ্ছে গাভিষ্টি। গাভিষ্টি মানে গরুর জন্য যুদ্ধ হচ্ছে, গরু সন্ধান করার জন্য যুদ্ধ হচ্ছে, গরু পুনরুদ্ধার করার জন্য যুদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে গাভিষ্টি। এখানে গরু লুট বা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ হতো, এবং ঋগ্বেদে গরুকে বলা হতো অঘ্ন। অঘ্ন বা অঘ্না এর অর্থ হচ্ছে যাকে হত্যা করা যায় না। বৈদিক যুগে সব থেকে উল্লেখযোগ্য যুদ্ধ হলো দশ রাজার যুদ্ধ। একটি রাজা সুদাস, যিনি 10টা বিভিন্ন উপজাতির জোটের মধ্যে রাভি বা পুরুষিনী নদীর মধ্যে সংঘটিত হয়েছিল, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম যে এই দশ রাজার যুদ্ধ মেনশন কোথায় রয়েছে, সপ্তম মণ্ডলে মেনশন রয়েছে দশ রাজার যুদ্ধ। ওকে, এরপর আসছি সামবেদ। সামবেদে কি বলা হচ্ছে? সামবেদ হচ্ছে মূলত সুর, সঙ্গীত এবং যজ্ঞের মন্ত্রের সংকলন। যে কোনো শ্লোক বা মন্ত্র হোক, যা কিছু, সেটার একটা মেলোডি আছে, একটা সুর আছে। যেমন দেখবে পুরোহিত মশাই যখন মন্ত্র উচ্চারণ করে একটা মেলোডিয়াস একটা ফরম্যাট থাকে, যখন প্রেয়ার করা হয় সেটাতে একটা মেলোডি থাকে। তো এই যে মেলোডি বা মন্ত্রাচ্চরণের গ্রন্থ হচ্ছে সামবেদ। সামবেদের অধিকাংশ স্তোত্রই ঋগ্বেদ থেকে সংকলিত, এবং এই বেদে গায়ত্রী মন্ত্রেরও উল্লেখ রয়েছে। সামবেদে টোটাল হাইমস আছে 1549টা। ঠিক আছে, 1549টা এখানে শ্লোক আছে, এবং এটাকে বলা হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একদম মূল যে
গ্রন্থ যেখান থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক গুলো ইভলভ হয়ে এসছে, মেনলি ধ্রুপদ ঘরানা এই সামবেদের উপরেই কিন্তু সংকলিত হয়েছে। এবং সামবেদের দুটো উপনিষদ রয়েছে, একটা হচ্ছে ছান্ডক উপনিষদ, একটা হচ্ছে কেন উপনিষদ। এবং এর একটা উপবেদও রয়েছে, যে উপবেদটা হচ্ছে গন্ধর্ব বেদ। যেমন বলা হয় গন্ধর্ব মতে, তখন সেটা হচ্ছে সামবেদের উপবেদ হচ্ছে গন্ধর্ব বেদ। তাহলে এর উপবেদের নাম কি? এর উপবেদের নাম হচ্ছে গন্ধর্ব বেদ। এরপর আসছে যজুর্বেদ। এই যজুর্বেদে আগুনে পুরোহিতদের আহুতি দেওয়া এবং সামাজিক ও ব্যক্তিগত কর্তব্য কর্মের পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে। মূলত বৈদিক যজ্ঞ আচার অনুষ্ঠানে মন্ত্রের সংকলন এতে রয়েছে এবং যজুর্বেদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। মেনলি যজুর্বেদে দুটো পার্ট যে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ যেখানে মন্ত্রগুলো আলাদাভাবে সংকলিত রয়েছে, এবং কৃষ্ণ যজুর্বেদ, এই কৃষ্ণ যজুর্বেদে কিন্তু একটা গদ্যাংশও রয়েছে, মানে সেই একটা শ্লোক রয়েছে, সেই শ্লোকটাকে আবার এক্সপ্লেনও করা হয়েছে, ঠিক আছে, গদ্য রূপে। তো মন্ত্রের পাশাপাশি মন্ত্রের ব্যাখ্যা, প্রয়োগ এবং নিয়ম কানুন এতে একসাথে সংকলিত করা রয়েছে। তাহলে যজুর্বেদেরও নিশ্চয়ই উপবেদ আছে? হ্যাঁ আছে। এর উপবেদের নাম কি? এর উপবেদের নাম হচ্ছে ধনুর্বেদ, ঠিক আছে, ধনুর্বেদ। এরপর আসছে অথর্ববেদ। ঋষি অথর্বের নাম অনুসারে এই বেদের নামকরণ করা হয় এবং মনে করা হয় এই অথর্ববেদ হচ্ছে অনার্যদের বেদ, ঠিক আছে, অনার্যদের বেদ। কেন মনে করা হয় এই অনার্যদের বেদ? কারণ এই অথর্ববেদে মূলত বশীকরণ বা বিভিন্ন অলৌকিক শক্তির কথা উল্লেখ করা হয়েছে এবং মনে করা হয়েছে যে যে সমস্ত অলৌকিক পদ্ধতিতে সমস্ত প্রবলেমের সলিউশন ফাইন্ড করা যাবে। এবং এই অথর্ববেদ বিভিন্ন যে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা এখানে বলা হয়েছে, এবং যেটা কিন্তু বেদের যে মূল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এখানে কিন্তু এরকম কোনো অলৌকিক শক্তির কথা উল্লেখ করা হয়নি। তো যার জন্য মনে করা হয় যে অথর্ববেদ হচ্ছে অনার্যদের বেদ, এবং এই বেদ কিন্তু নারী ও শূদ্রদের এই বেদ পড়ার অধিকার ছিল। তাহলে আমরা যে বৈদিক যুগে পাই যে গার্গী, লোপামুদ্রা, এই সমস্ত মহিলারা বেদ পাঠ করতে পারতেন, সেটা কিন্তু এক্সেপশনাল ছিল বলেই উল্লেখযোগ্য, এরকম নয় যে সমস্ত মহিলারা পাঠ করতেন। তো এখানে এই যে অথর্ববেদ, এটা কিন্তু নারীরা এবং শূদ্ররা এই বেদ পাঠ করতে পারত। শূদ্রদের অথর্ববেদ পাঠ করার অনুমতি ছিল বা অথর্ববেদ পাঠ করতে পারত। এবং অনেক জায়গাতে আমরা যে পড়লাম না আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের অংশ, অনেক জায়গাতে এটাও মনে করা হয় যে আয়ুর্বেদ হচ্ছে অথর্ববেদের একটা উপবেদ। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, তাই সেটাতে আর বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু এখানে খেয়াল রাখবে অথর্ববেদেরও একটা উপবেদ রয়েছে যেটার নাম হচ্ছে শিল্পবেদ, ঠিক আছে। এটা আর্ট অ্যান্ড লিটারেচার নিয়ে ডিল করে। এবার একটু আগে যে বলেছিলাম যে পরেও আছে এটা, যে বেদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ চারটি অংশে ভাগ করা। অ্যাকচুয়ালি সংহিতা আর বেদ এটা একটাই জিনিস, এবং এর মধ্যে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ রয়েছে প্রত্যেকটা বেদের সঙ্গে। সংহিতা হচ্ছে দেবদেবীর স্তোত্র বা যজ্ঞ মন্ত্র রচিত করছে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ সাহিত্য হচ্ছে অ্যাকচুয়ালি পুরোহিতদেরকে নির্দেশিকা দেয়া হচ্ছে যে কিভাবে যজ্ঞগুলো তারা সম্পন্ন করবে। তাহলে ব্রাহ্মণ সাহিত্য সেটা হচ্ছে পুরোহিতদের কাছে একটা নির্দেশিকা। আরণ্যক কি? আরণ্যক হচ্ছে আমরা যে চতুরাশ্রম প্রথা দেখতে পাই, যেখানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো যখন সংসার ধর্ম ছেড়ে দিয়ে মানুষজন অরণ্যে গিয়ে বসবাস করছে এবং সেখানে গিয়ে দেবদেবীর জন্য ধ্যান করছে, তাদের উপর মনোনিবেশ করছে, সেখানে গিয়ে মানুষজন কিভাবে জীবনযাপন করবে সেটাই মেনশন করা ছিল আরণ্যকে। তাহলে সংসার ধর্ম শেষে যারা অরণ্যে আশ্রয় নিতেন তাদের বিষয়ে আরণ্যক রচিত হয়েছে, এবং আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তার উদ্ভব হয়েছে সেটা হচ্ছে উপনিষদ। তাহলে উপনিষদে বলা হচ্ছে কার্যের কথা, ঠিক আছে, কি কাজ করতে হবে।
এবং এই উপনিষদই হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি, সেই ইন্ডিয়ান ফিলোসফির যে ক্রিয়েশন সেটা কিন্তু আমরা উপনিষদের উপর বেস করেই ভারতের যে দার্শনিক মতামতগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এখানে বৃহদারণ্যক উপনিষদ আছে, ছান্ডক উপনিষদ আছে যেখানে কৃষ্ণের নাম উল্লেখ করা হচ্ছে, মুন্ডক উপনিষদ আছে, জবলা উপনিষদ আছে যেখানে স্বর্গ এবং নরকের ধারণা দেওয়া হচ্ছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু উপনিষদে রয়েছে। প্রাচীন ভারতীয় বৈদিক সাহিত্যে যে আরণ্যকগুলোর নাম রয়েছে সেই আরণ্যকের কয়টি ভাগ, যেমন ঋগ্বেদের যে আরণ্যক সেটা হচ্ছে ঐতেরেয় এবং কৈশিতকী আরণ্যক। সামবেদের আরণ্যক হচ্ছে তলবকার এবং ছান্দোগ্য আরণ্যক, এবং যজুর্বেদের আরণ্যক হচ্ছে তৈত্তিরীয় এবং বৃহদারণ্যক। ঠিক আছে, তাহলে এই আরণ্যকগুলোর নামও কিন্তু মনে রাখতে হবে। উপনিষদের সংখ্যা 104টি, যার মধ্যে 13টি উপনিষদকে প্রধান বা মুখ্য বলে মনে করা হয়। তবে এই উপনিষদ কথার অর্থ কি? উপনিষদ কথার অর্থ হচ্ছে যে যে গুরু শিষ্য পরম্পরা, মানে গুরুর পায়ের কাছে শিষ্যরা বসবে এবং সেখানে একটা জ্ঞানের বিনিময় ঘটছে এবং একটা পরম্পরা চলছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি উপনিষদ। যেমন বৃহদারণ্যক উপনিষদ, ছান্ডক উপনিষদ, ঈশ, কেন, কথা, জাবালা উপনিষদ। এই জাবালা উপনিষদে মেনশন করা আছে স্বর্গ মর্তের কথা। ঠিক আছে, স্বর্গ হেভেনের কথা মেনশন করা আছে, স্বর্গ নরকের কথা মেনশন করা আছে, এবং এখানে চতুরাশ্রমের কথাও মেনশন করা আছে। ছান্ডক উপনিষদে কৃষ্ণের নাম মেনশন করা আছে, কৃষ্ণের নাম মেনশন করা আছে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে, এবং মান্ডুক্য উপনিষদ, তৈরিত্তির উপনিষদ, ঐতেরেয় উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, কৌশিতকি উপনিষদ এবং মৈত্রায়নীয় উপনিষদ। ওকে, বেদ ঠিক মতো পাঠ এবং উচ্চারণ এবং অর্থ বোঝার জন্য প্রাচীন বৈদিক যুগের যে সাহিত্যের সহায়ক শাখা সেটা হচ্ছে বেদাঙ্গ এবং স্বরদর্শন। বেদাঙ্গে রয়েছে 4টে জিনিস, একটা হচ্ছে শিক্ষা, কল্পসূত্র, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এগুলো কি কি বলছে? এক, শিক্ষা কি বলছে? শিক্ষা বলছে যে কিভাবে প্রত্যেকটা বেদের যে শ্লোক আছে সেটা কিভাবে পাঠ করতে হবে। কল্পসূত্র কি বলছে? রিচুয়ালস এর কথা বলছে। এখানে কল্পসূত্র কি বলছে? রিচুয়ালস এর কথা বলছে। নিরুক্ত, এটা হচ্ছে এটিমোলজি বা একটা শব্দের উৎপত্তির কথা বলছে, একটা শব্দের উৎপত্তির কথা বলছে। ব্যাকরণ গ্রামারের কথা বলছে, এটা তো আলাদা করে বলার কিছু নেই। এবং জ্যোতিষ অ্যাস্ট্রোনমির সঙ্গে ডিল করছে, অ্যাস্ট্রোনমির সঙ্গে ডিল করছে। তাহলে বেদ কিভাবে পাঠ করতে হবে, সেই পাঠের যে রিচুয়ালস গুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে বেদাঙ্গ। ঠিক আছে, বেদের অঙ্গ বেদাঙ্গতে রয়েছে। এবারে আসছি স্বরদর্শনে। স্বরদর্শন কি? স্বরদর্শন হলো মূল ধারার হিন্দু দর্শনের 6টি দার্শনিক শাখা। এখানে রয়েছে সংখ্যা দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা এবং উত্তর মীমাংসা। এই মীমাংসাটা হচ্ছে পূর্ব মীমাংসা এবং আরেকটা হচ্ছে উত্তর মীমাংসা। প্রত্যেকটা দর্শনের কে প্রবক্তা এবং সেখানে কি রচিত গ্রন্থ রয়েছে সেটা ইম্পর্টেন্ট। যেমন সংখ্যা দর্শন, তার প্রবক্তা হচ্ছেন মহর্ষি কপিল। সংখ্যা দর্শনের প্রবক্তা হচ্ছেন মহর্ষি কপিল। তার রচিত সংখ্যাসূত্র এই দর্শনের প্রথম গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। এরপর আসছে যোগ দর্শন, যে যোগা ডে সেলিব্রেট করা হয় এবং বলা হয় যে যোগ দর্শন বা যোগার যে ফিলোসফি সেটা আমাদের ইন্ডিয়া থেকেই উৎপত্তি হয়েছে। তো এই যোগ দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি পতঞ্জলি। তার রচিত যোগসূত্র গ্রন্থটি যোগ দর্শনের প্রধান গ্রন্থ বলে গণ্য করা হয়। ন্যায় দর্শন, জাস্টিস, তো ন্যায় দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি গৌতম। তিনি অক্ষপাত নামেও পরিচিত ছিলেন এবং তার রচিত ন্যায় সূত্র হচ্ছে এই দর্শনের মূল গ্রন্থ। নেক্সট হচ্ছে বৈশেষিক দর্শন, এবং এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠা করছেন মহর্ষি কনাদ। তিনি উলুক নামেও পরিচিত ছিলেন এবং তার রচিত গ্রন্থ হলো বৈশেষিক সূত্র। তাহলে একটা পড়লাম আমরা সংখ্যা দর্শন, মহর্ষি কপিলের সংখ্যাসূত্র, যোগ দর্শন পতঞ্জলির যোগসূত্র, ন্যায় দর্শন মহর্ষি গৌতমের এবং ন্যায় সূত্র, বৈশেষিক দর্শন হচ্ছে বৈশেষিক সূত্র, মীমাংসা বা পূর্ব মীমাংসা হচ্ছে ঋষি জৈমিনীর এবং সেটা মীমাংসা সূত্র বা পূর্ব মীমাংসা সূত্র নামে পরিচিত যে গ্রন্থটি, এবং উত্তর মীমাংসা সেটা হচ্ছে এই দর্শনের কোনো একক প্রবক্তা নেই। মহর্ষি ব্যাসবেদের মূল গ্রন্থ ব্রহ্মসূত্র থেকে এটি রচনা করেছিল।
মহর্ষি ব্যাসবেদের মূল গ্রন্থ ব্রহ্মসূত্র থেকে আমরা এই উত্তর মীমাংসার ধারণা পাচ্ছি, এবং পরবর্তীতে যখন আদি শঙ্করাচার্য এবং রামানুজাচার্য ও মাধবাচার্য এই দর্শনের বিভিন্ন শাখার প্রচার করেন, ঠিক আছে, যেমন অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, এই সমস্ত যে কনসেপ্ট গুলো আমরা পাচ্ছি, যে ফিলোসফি গুলো আমরা পাচ্ছি, সেটা কিন্তু এই উত্তর মীমাংসা থেকেই পরবর্তী ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি। এবার এতক্ষণ তো আমরা লিটারেচার সম্পর্কে ডিসকাস করলাম, যেটা মেজরিটি পার্ট ছিল। এবার বৈদিক যুগকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ, এখানে ঋগ্বেদ রচনা করা হচ্ছে, সময়সীমা হচ্ছে 1500 থেকে 1000 BC পর্যন্ত, এবং ঋগ্বেদ থেকে আর্যদের সভ্যতার কথা আমরা জানতে পারছি। আর্যরা মূলত ভারতের সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করত। সপ্ত সিন্ধু মানে সিন্ধু নদী এবং তার যে 5টা উপনদী, 5টা আর একটা 6টা, এবং সরস্বতী নদী, এই সপ্ত সিন্ধু অঞ্চলের আর্যরা বসবাস করত। এখানকার সমাজ ব্যবস্থা কিরকম ছিল, সোশ্যাল লাইফ কিরকম ছিল? ট্রাইবাল সোসাইটি ছিল এবং সেমি নোমাডিক লাইফ ছিল। অলরেডি আগে বলেছি যে গ্রাম ভিত্তিক ছিল এবং পশুপালক ছিল, ঠিক আছে, এরা প্যাস্টোরাল ছিল, পশুপালক ছিল এবং এরা কৃষি কাজ করতে জানতো। এই যুগে রাজাদের বলা হতো গোপতি, ঠিক আছে, গোপতি বা গোপা বলা হতো, যার অর্থ যিনি গরুকে রক্ষা করে। তাহলে গরুর একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে ঋগ বৈদিক যুগে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যুগে পরিবার ছিল সমাজের নিম্নতর স্তর এবং পরিবারকে বলা হতো কুল। এখনো আমরা কুল কথাটা উচ্চারণ করি না, যে ওর 3 কুলে কেউ নেই, তাই পরিবারকে বলা হতো কুল। পরিবারের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো গৃহপতি বা কুলু, এবং মোস্টলি জয়েন্ট ফ্যামিলি ছিল এবং প্যাট্রিনিলিয়ান সিস্টেম ছিল। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গোষ্ঠী, এবং কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত হতো উপজাতি। এছাড়া এই যুগে গণদের উল্লেখ পাওয়া যায়, গণের শাসকদের বলা হতো গণপতি বা জ্যেষ্ঠ, ঠিক আছে। তাহলে এই গণ হচ্ছে সব থেকে বড় ইউনিট ছিল এই যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার। ঋগ বৈদিক যুগে পুরোহিতদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিষয়ে পরামর্শ দান, যুদ্ধে রাজার সঙ্গী হিসেবেও তারা থাকতেন, এবং তাদের মধ্যে বশিষ্ঠ এবং বিশ্বামিত্র ছিল অন্যতম পুরোহিত। তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট পুরোহিতের কথা আমরা পাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট ব্যাটেলের কথাও আমরা পাচ্ছি, যেটা হচ্ছে নন আর্যদের সাথে যে যুদ্ধ হয়। নন আর্য বা অনার্যদেরকে এই সময় কি বলা হতো? নন আর্য বা অনার্যদেরকে বলা হতো দাস ইউস বা দাসাস, ঠিক আছে, এবং তাদের সাথে যুদ্ধ এবং নিজেদের মধ্যে যুদ্ধের কথাও আমরা পাই, যেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ, যেটা সপ্তম মণ্ডলে মেনশন করা রয়েছে। এবং এখানে যে আর্মি লিডার বা সেনাপতি থাকতো, সেই সেনাপতিদের কি বলা হতো? সেনাপতিদের বলা হতো সেনানি, সেনানি বলা হতো, ঠিক আছে, সেনাপতিদের। শাসনতান্ত্রিক বিভাগ ও ক্ষমতা। ঋগ বৈদিক যুগে শাসন ব্যবস্থা ছিল মূলত উপজাতি ভিত্তিক, এবং প্রশাসনিক সুবিধার জন্য সমাজকে গ্রাম, বিশ, জন এই স্তরে ভাগ করা হতো, এবং জন ছিল সব থেকে লার্জেস্ট লেয়ার, সেটা গ্রাম হচ্ছে সব থেকে ছোট, মানে সর্বনিম্ন স্তর। গ্রামে শাসনকর্তাকে গ্রামীণ বলা হতো, এবং কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিশ, এবং এর প্রধানকে বলা হতো বিশপতি, এবং জনের প্রধানকে কি বলা হতো? গোপ বলা হতো। সাধারণত রাষ্ট্রের আয়তন ছিল খুব ক্ষুদ্র, এবং এখানে রাজাদেরকে রাজন বলা হতো, ঠিক আছে, রাজন বলা হতো। সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়। সভা ছিল যেখানে বয়োজ্যেষ্ঠদের একটা প্রতিষ্ঠান, যেখানে জ্ঞানী এবং বয়স্ক মানুষরা থাকতেন, এবং সমিতি ছিল সবার থেকে অধিকতর প্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থা, এবং সেই সময়ে মহিলাদেরও কিন্তু সমিতিতে পার্টিসিপেট করার কিন্তু অধিকার ছিল। পরবর্তী বৈদিক যুগে আস্তে আস্তে যেটা আমরা ডিটোরিয়েট হতে দেখব। চতুরাশ্রম প্রথা। এই যুগে আর্যদের সন্তানদের জীবনে ব্রাহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টে ভাগে তাদের লাইফটাকে ভাগ করা হতো, এবং ব্রহ্মচর্যতে তারা কি করতো না, গুরুগৃহে থেকে বসবাস করত এবং বিদ্যা চর্চা করত, ব্রহ্মচর্য পালন করত, যৌবনকালে সংসার করত, পৌর বয়সে সংসার ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হওয়াকে বলা হতো বানপ্রস্থ, এবং তারপরে সংসার থেকে, সংসার মানে গোটা বিশ্ব সংসারের কথা বলা হচ্ছে এখানে, এই বিশ্ব সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে ঈশ্বর চেতনায় জীবনযাপন করাই হচ্ছে সন্ন্যাস। এটিই ছিল চূড়ান্ত মুক্তি এবং মোক্ষ লাভের পর্যায়। এরপর আসছি বিবাহ নীতি। বিবাহ নীতির মধ্যে বৈদিক যুগে প্রধানত 8 ধরনের বিবাহ প্রথার কথা প্রচলন রয়েছে। এর মধ্যে প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্রে বৈধ এবং অবৈধ দুটো ভাগে ভাগ করা হয়েছে। বৈধ হচ্ছে ব্রহ্ম বিবাহ, দৈব বিবাহ,
আর্য বিবাহ এবং প্রজাপত্য বিবাহ। ব্রহ্ম বিবাহ কি? ব্রহ্ম বিবাহ হচ্ছে বেদাঙ্গ এবং সচ্চরিত্রের ব্রাহ্মণের সঙ্গে যদি কন্যাদান করা হয় যথাবিধি মেনে, সেটা হচ্ছে ব্রহ্ম বিবাহ। দৈব বিবাহ কি? দৈব বিবাহ হচ্ছে যোগ্য পরিচালনকারী পুরোহিতের সঙ্গে যদি কন্যা সম্প্রদান করা হয়, সেটা হচ্ছে দৈব বিবাহ। আর্য বিবাহ, বিবাহের কল্যাণকর্তাকে একজোড়া গরু বা বলদ প্রদান করতে হবে, সেটা হচ্ছে আর্য বিবাহ। ওই যে অগ্ন বলা হতো না গরুকে, সেটা থেকেই আসছে। প্রজাপত্য বিবাহ, প্রজাপত্য বিবাহ হচ্ছে কোনো যৌতুক বা পণ ছাড়া যৌথভাবে ধর্মীয় দায়িত্ব পালনের শর্তে যদি বিবাহ করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রজাপত্য বিবাহ। তাহলে ব্রহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ এবং প্রজাপত্য বিবাহ এগুলো ছিল অ্যালাউড, ঠিক আছে, বৈধ। এরপর আসছি গন্ধর্ব বিবাহ। গন্ধর্ব বিবাহ কি না, পাত্রপাত্রের পারস্পরিক প্রেম এবং সম্মতির ভিত্তিতে যে বিবাহ, সেটা হচ্ছে গন্ধর্ব বিবাহ। অসুর বিবাহ, অসুর বিবাহ মানে যদি কন্যাকে দান করা হয় এবং পণ্যের বিনিময়ে কন্যা বিক্রি করা হচ্ছে, অসুর বিবাহ। রাক্ষস বিবাহ কি না, যদি বলপূর্বক যুদ্ধ করে কন্যা হরণ করে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে রাক্ষস বিবাহ, রাক্ষসের মতো কাজ করছে রাক্ষস বিবাহ। এবং পৈশাচ বিবাহ, যেখানে অনিদ্রা বা অজ্ঞান অবস্থায় যদি কোনো নারীকে প্রতারণা করে জোরপূর্বক বিবাহ করা হয়, সেটা হচ্ছে পৈশাচ বিবাহ। ক্লিয়ার? তাহলে এগুলো ছিল অ্যালাউড ছিল না, মানে লাভ ম্যারেজও অ্যালাউড ছিল না। নেক্সট আমরা দেখছি পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগের যে সময়কাল, সেটা আনুমানিক 1000 থেকে 600 অব্দ পর্যন্ত, এবং ঋগ বৈদিক যুগ থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত সময়কে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই বুদ্ধদেবের আগমনই তো হচ্ছে এই যে ব্রাহ্মণ শাসিত যে সমাজ, সেই ব্রাহ্মণিক্যাল সোসাইটি থেকে মানুষজন সেখান থেকে আস্তে আস্তে এসকেপ করার জন্য অন্য রিলিজিয়ন গুলোর জন্ম হচ্ছে। এই যুগ থেকেই সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদের কথা জানা যায়। এই যুগে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের বদলে একটা বৃহৎ রাজ্য উৎপত্তি শুরু হয়। কুরু, পাঞ্চাল প্রভৃতি উপজাতির উদ্ভব হয় এবং ভারত, পুরুর একত্রে কুরু উপজাতি, তুর্বশ ও কিরভি মিলিত হয়ে পাঞ্চাল উপজাতি তৈরি হয়। মহাভারতের যে টাইম পিরিয়ডটাতে আমরা দেখতে পাচ্ছি, মহাভারতে উল্লেখ রয়েছে এই সমস্ত রাজ্যের কথা। এই যুগে কোশি, কোশল, বিদেহ মতো রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে যেটা আমরা দেখব ষোড়শ মহাজন পদ স্থাপিত হচ্ছে। পরবর্তী বৈদিকের যে গ্রন্থগুলি, সেগুলো রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়েছে। এই সময় রাজার ক্ষমতা অনেক বেশি ছিল। ব্রাহ্মণ ছাড়া রাজাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, তারা শূদ্রদেরকে হত্যাও করতে পারতেন, সেটা কিন্তু কোনো ক্রাইম ছিল না। এই যুগে সভা সমিতির গুরুত্ব হ্রাস পেয়েছিল। সমাজে কঠোরভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত হয়ে পড়ে, এবং এই যে বর্ণ বিভাজন, এই যে বর্ণভেদ প্রথা, সেটা হয়েছে বংশানুক্রমিক, মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ছেলে বৈশ্য এবং শূদ্রের ছেলে শূদ্র থাকবে। রাজস্ব প্রথা, রাজস্ব প্রথা হচ্ছে এই সময় বলি ও শুল্ক এই দুই ধরনের রাজস্ব আদায় করা হতো। বলি প্রধান ছিল বাধ্যতামূলক, তবে ব্রাহ্মণ এবং রাজ পরিবারদের সদস্যদের কোনো রাজস্ব দিতে হতো না। বর্ণ এবং গোত্র প্রথা, গোত্র প্রথার এখানে উদ্ভব হয়। গোত্র মানে হচ্ছে যারা সেম জায়গাতে গরু বাঁধে, ঠিক আছে, মানে একই কমিউনিটির, একই পাড়ার, একই গ্রামের যারা একই জায়গাতে সে গরু বাঁধে, সেই জায়গা থেকে এই গোত্র শব্দটার উৎপত্তি হয়েছে, এবং একই গোত্রের লোকেরা একই পূর্বপুরুষের বংশধর ছিল বলে মনে করা হয়। তাই জন্য একই গোত্রের মধ্যে বিবাহের অনুমতি ছিল না। এটা কিন্তু এখনো অনেক ফ্যামিলিতে মানা হয় হিন্দু শাস্ত্রে, যে একই গোত্রের মধ্যে কিন্তু বিবাহ করা যাবে না, কারণ মনে করা হয় যে সে কোনো রকম ভাবে আমার ব্লাড লাইনের সঙ্গে সম্পর্কিত, এবং সে হয়তো আমার ভাই, বোন, পিসি, মামা, কাকা হতে পারে। তো তার জন্য একই ফ্যামিলির মধ্যে বিবাহ সম্পর্ক কিন্তু করা যাবে না। এই সময় ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি পায় এবং বৈশ্য এবং শূদ্রদের মর্যাদা হ্রাস পেতে থাকে, যার জন্যই যখন আমরা দেখতে পাবো যে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম আসছে, তখন কিন্তু বৈশ্য এবং শূদ্ররা বেশি বেশি করে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম গ্রহণ করছে। এই যুগ থেকে অস্পৃশ্যতা শুরু হয় এবং শূদ্রদের এই সময় অপবিত্র বলে মনে করা হতো শূদ্রদেরকে। অন্যদিকে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠানের জন্য ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে প্রতিবন্ধকতা শুরু হয়। চতুরাশ্রম প্রথা এই সময় বিধিবদ্ধ করা হয়, মানে ম্যান্ডেটরি করা হয়।
নারীদের অবস্থান পুরুষের চেয়ে তাদেরকে নিকৃষ্ট বলে মনে করা হতো এবং তাদের নিজস্ব কোনো মতামত বা সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার ছিল না। এই সময় বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা এসব দেখতে পাওয়া যায় এবং জনসভায় তাদের অংশগ্রহণেরও অনুমতি ছিল না। যেটা আমরা দেখলাম সভা এবং সমিতিতে নারীরা অংশগ্রহণ করতে পারতো, নারীরা কিছু বেদ পাঠেরও তাদের কাছে পারমিশন ছিল, উপনয়নও হতো নারীদের ঋগ বৈদিক যুগে, কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই সমস্ত অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। তবে মহিলারা উচ্চশিক্ষার দিক থেকে পিছিয়ে ছিলেন না, অনেকেই দর্শন এবং ধর্ম চর্চা করতেন, খুব কম এক্সেপশন। ঠিক আছে, এখানে পিছিয়ে ছিলেন না মানে এই নয় যে আমরা অনেক নাম পাই, তাদেরকে উল্লেখ করা হচ্ছে মানে তারা উল্লেখযোগ্য ছিল বলি। কোনো জিনিসকে যখন আমরা আলাদা করে উল্লেখ করছি তার মানে সেটা স্টিল ভ্যালিড, যে তার জেন্ডারটাকে আমাকে এখানে বলতে হবে। এখানে তো আমরা কোনো এরকম বলছি না যে অমুক পুরুষ করেছিলেন, যখন মহিলা হচ্ছে তখন বলছি তো, এবং কয়েকটাই নাম পাচ্ছি, এরকম নয় যে শত শত নাম পাচ্ছি। তো তার জন্য সেটা কিন্তু এক্সেপশনাল কেস বলেই আমরা দেখব। ধর্মীয় ক্ষেত্র, পরবর্তী বৈদিক যুগে প্রজাপতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ইন্দ্র এবং অগ্নিদেব তাদের গুরুত্ব হারান। ইন্দ্র ছিল ঋগ বৈদিক যুগে সব থেকে ইম্পর্টেন্ট গড এবং তাকে বলা হতো পুরন্দর, যিনি ব্রেকার অফ ফোর্ট। ইন্দ্র হচ্ছে বজ্রের দেবতা, তাই তাকে বলা হতো পুরন্দর। অগ্নিদেব তাদের গুরুত্ব হারান। এই সময় যজ্ঞের প্রচলন, মূর্তি পূজা বৃদ্ধি পেয়েছিল। কিছু সামাজিক শ্রেণীর নিজস্ব দেবতা তৈরি হয়েছিল, যেমন পুষণ, যিনি গবাদি পশু দেখাশোনা করতেন বলে মনে করা হয়, তিনি শূদ্রদেরও দেবতা হয়ে ওঠেন, কারণ শূদ্ররা এই গবাদি পশু পালন করত এবং তাদের দেখাশোনা করত। যজ্ঞের ব্যাপক হারে পশু হত্যা এবং বিশেষ করে গবাদি পশুর বলি দেওয়া হতো। যজ্ঞ সম্পাদনকারীদেরকে বলা হতো যজমান। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। যজ্ঞ যারা করতো তাদেরকে বলা হতো যজমান, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ যজ্ঞ ছিল অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ এবং রাজসূয় যজ্ঞ ইত্যাদি। খেয়াল রাখবে যে ঋগ বৈদিক যুগে কিন্তু কোন রকমের মন্দির বা মূর্তির উল্লেখ পাওয়া যায় না। এখানে যে সমস্ত নেচারের শক্তিগুলো ছিল তাদেরকেই পূজা করা হতো। অদিতি ঋগ বৈদিক যুগে ছিল মাদার অফ গড। উষা ছিল ভোরের দেবতা, গডেস অফ ডন। সরস্বতী ছিল নদীর দেবী, যিনি হচ্ছেন গডেস অফ রিভার। এবং দায়ুষ, যিনি ছিলেন ওল্ডেস্ট গড, ফাদার অফ দ্য ওয়ার্ল্ড। এটা ছিল ঋগ বৈদিক যুগে। এটা আমরা পড়ছি এখন পরবর্তী বৈদিক যুগের কথা। এবং পরবর্তী বৈদিক যুগে এটাও খেয়াল রাখবে যে এখানে আর্যরা কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চল থেকে চলে এসছে এখন গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলে। ঠিক আছে, সপ্ত সিন্ধু থেকে এখান থেকে চলে এসছে, আমরা যে এখন প্লেন এরিয়াটা দেখতে পাচ্ছি গাঙ্গেয় সমভূমি অঞ্চলের, সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিন্তু চলে এসছে এবং এটাকেই বলা হচ্ছে আরিয়াবর্ত। ঠিক আছে, আরিয়াবর্ত। এবং দক্ষিণ ভারতেও তারা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে দক্ষিণাবর্ত, যেটা অগস্ত্য মুনি যাত্রা করেছিলেন বিন্ধ্য পর্বত পেরিয়ে, সেটাও কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে। এবং অগস্ত্য মুনি যে যাত্রা করেছিলেন তিনি আর ফিরে আসেননি, তাই জন্য কোনো বিপদ সংকেতের কোনো যাত্রাকে বলা হয় অগস্ত্য যাত্রা। তো এই ছিল আমাদের ডিসকাশন, অনেক কিছু আমরা ডিসকাস করলাম বৈদিক যুগ সম্পর্কে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আমরা একটু করে নিই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ঋগ্বেদে কতগুলি মণ্ডল এবং স্তোত্র ছিল বা শ্লোক ছিল? ঋগ্বেদিক যুগে 10টি মণ্ডল ছিল এবং 1028টি শ্লোক ছিল। ঋগ্বেদ কোন নদীর নাম মাত্র একবার উল্লেখ করা হয়েছে? এটা আমি তোমাদেরকে বললাম, গঙ্গা নদীর নাম উল্লেখ করা হয়েছে একবার। সব থেকে বেশিবার উল্লেখ করা হয়েছে সিন্ধু নদীর কথা এবং যমুনার কথা উল্লেখ করা হয়েছে 3বার। ঋগ্বেদে কোন নদীর উল্লেখ সর্বাধিক রয়েছে? সিন্ধু নদীর কথা সর্বাধিক উল্লেখ রয়েছে। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? যুদ্ধ হচ্ছে দশ রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায় এবং ঋগ্বেদের 7ম মণ্ডলে এই উল্লেখ পাওয়া যায়। দশরাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? দশরাজার যুদ্ধ হয়েছিল পারুশিনী বা পুরুষিনী নদীর তীরে। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায়? ভারতীয় সঙ্গীতের উৎস জানা যায় সামবেদ থেকে। ঠিক আছে, সামবেদ যেখানে মেলোডির কথা বলা হচ্ছে সেখান থেকে জানা যায়। মূলত ধ্রুপদ ঘরানার যে মিউজিক, সেটার উৎস হচ্ছে সামবেদ। কোন বেদকে ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের আয়ুর্বেদের উৎস হিসেবে মনে করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অথর্ববেদ। এখানে কিন্তু অথর্ববেদ এবং ঋগ্বেদ এইটার মধ্যে কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, অনেকে মনে করেন এটা অথর্ববেদের অংশ, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। এটা ঋগ্বেদ উত্তর করাটাই আমার মনে হয় সঠিক হবে। ঠিক আছে, এটা ঋগ্বেদ উত্তর করাটাই আমার মনে হয় সঠিক হবে। তবু একবার আমি চেক করে নেব।
ঋগ্বেদের এক একটি খণ্ডকে কি বলা হয়? ঋগ্বেদের এক একটি খণ্ডকে বলা হয় মণ্ডল, ঠিক আছে? উপনিষদ তো ফিলোসফি, বেদাঙ্গতে তো বলা হয়েছে 6টা জিনিস: শিক্ষা, কল্পসূত্র, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, সেটা হচ্ছে বেদাঙ্গ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। ঋগ্বেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি? বিতস্তা নদীর বর্তমান নাম হচ্ছে ঝিলাম নদী। সংখ্যা দর্শন কে প্রবর্তন করেন? সংখ্যা দর্শন হচ্ছে মহর্ষি কপিলের সংখ্যা দর্শন। পতঞ্জলির হচ্ছে যোগ দর্শন। মহর্ষি কণাদের হচ্ছে বৈশেষিকা দর্শন এবং জৈমিনীর হচ্ছে পূর্ব মীমাংসা। বৈশেষিকা দর্শন। উত্তর মীমাংসা হচ্ছে বাদরায়ণ এবং সংখ্যা দর্শন হচ্ছে কপিল। ঋগ্বৈদিক যুগে গোপতি কাকে বলা হতো? গোপতি বলা হতো রাজাকে। জনের প্রধানকে কি বলা হতো? জনের প্রধানকে বলা হতো গোপ। চতুরাশ্রম প্রথার কোন ভাগে সংসার ধর্ম পালন করার কথা বলা হয়েছে? সংসার ধর্ম তো গার্হস্থ্য জীবন। ঋগ্বৈদিক যুগে 8 ধরনের বিবাহের মধ্যে অর্থ বা পণ দিয়ে কন্যাকে ক্রয় করার বিবাহকে কি বলা হতো? অর্থ দিয়ে ক্রয় করলে সেটাকে বলা হতো অসুর বিবাহ। গান্ধর্ব বিবাহ হচ্ছে লাভ ম্যারেজ, এটা হচ্ছে একসাথে পৌরোহিত্য করার জন্য যে বিবাহ। বৈদিক যুগে অগ্ন বা অগ্না কথাটির অর্থ কি? এটা বলা হতো কাকে? বলা হতো গরুকে, ঠিক আছে? অগ্ন বা অগ্না বলা হতো গরুকে এবং এর অর্থ হচ্ছে যাকে হত্যা করা যায় না। কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। ঋগ্বেদে সর্বাধিক মন্ত্র বা শ্লোক বা স্তোত্র কোন দেবতার জন্য রয়েছে? ঋগ্বেদে রয়েছে ইন্দ্র দেবতার জন্য। একটু আগেই বললাম যে ইন্দ্র ঋগ বৈদিক যুগে সব থেকে ইম্পর্টেন্ট দেবতা ছিল। কোন উপনিষদে চতুরাশ্রম প্রথার কথা বলা হয়েছে? চতুরাশ্রম প্রথার কথা বলা হয়েছে জাবালা উপনিষদে। বৈদিক সাহিত্যের কোন অংশ বেদান্ত নামে পরিচিত? বেদান্ত নামে পরিচিত হচ্ছে উপনিষদ। এবং বেদান্ত কেন? বেদের শেষ অংশে থাকে তাই বেদান্ত। এবং যদি কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি হয় সেখানে বলা হয়েছে যে উপনিষদই হচ্ছে লাস্ট ভার্ডিক্ট, উপনিষদে যেটা বলা হয়েছে সেইটাতেই দেখতে হবে এবং সেখান থেকেই আমাদের পথ তৈরি করতে হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল ক্লাস। তোমরা যদি নোটস নিতে যাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে পারো এবং সেখান থেকে তোমরা জিকেজিএস মাস্টার ক্লাস সিরিজের নোটস পেয়ে যাবে। ডিজিটাল ফরম্যাটে ডিজিটাল পিডিএফ নোট রয়েছে আমাদের, এবং যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোনো কোয়ারি থাকে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।